সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের গতদিন আমি যে ক্লাসটা করাইছিলাম সেটা এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, এন্টারপ্রেনারশিপ তোমরা বই নিয়ে বসছো নিশ্চয়ই। এন্টারপ্রেনারশিপ বিষয়কট হচ্ছে 5853, দ্যাট ইজ 5853। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের তো প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করে দিছি। তো প্রথম অধ্যায়ের সাজেশন আজকে দিয়ে দিচ্ছি। তোমাদের মিড টার্ম পরীক্ষার সময়সূচি এটা তো তোমরা মোটামুটি জানোই। তো প্রথম অধ্যায়ের নামটা আমি বলে দিচ্ছি। অধ্যায়ের নামটা হচ্ছে শিল্পোদ্যোগ ও শিল্পোদ্যোক্তা। শিল্পোদ্যোগ ও শিল্পোদ্যোক্তা। আচ্ছা, তোমরা সবাই 23 নম্বর পেজ বের করো। এখানে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত 6 বাদ দিয়ে 7টা পড়ে নিবা। এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে আচ্ছা, এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা হচ্ছে 3 নম্বর এবং 5 নম্বর। 3, 5 আমি রিপিট করতেছি। সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা হচ্ছে 3, 5, 7, 8, 7 এবং 9 পড়বা। 7, 9 পড়ার পরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন 1, 2 এবং 4। 1, 2, 4। তো তোমাদের সঙ্গে প্রথম যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় পড়াইছিলাম। তো প্রথম অধ্যায়ের যে প্রশ্নটা আমি তোমাদেরকে পড়াইছিলাম সেই প্রশ্নটা ছিল একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা প্রয়োজন। আচ্ছা, এখন তোমাদের রচনামূলক প্রশ্ন আমি কত দিলাম তোমাদের? 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর। তা তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হচ্ছে 2 নম্বর। তো এইটা তোমাদের 2 নম্বর প্রশ্ন পড়ানো, এটা আমি 2 নম্বর প্রশ্ন এটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বা। 4 নম্বর প্রশ্নটা আমি অলরেডি আলোচনা করছি যে একজন সফল উদ্যোক্তার কী কী গুণ থাকা দরকার। 1 নম্বর আর 2 নম্বর এই 2টা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে পড়াবো। এরপরে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা পরের অধ্যায়ে ঢুকে যাব। তো এখানে বলা আছে শিল্প উদ্যোক্তার সংজ্ঞা দাও, শিল্প উদ্যোক্তা কত প্রকার ও কী কী আলোচনা করো। দেখো, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু একজন শিল্প উদ্যোক্তাকে কি করা হয়েছে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তা তোমাদের বইয়ে তোমরা 1.1-এর দ্বিতীয় অংশটা দেখো। এখানে আমাদের শিল্প উদ্যোক্তার প্রকারভেদ সম্পর্কে দেয়া আছে। তো আমি তোমাদেরকে শিল্প উদ্যোক্তার বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করতেছি। তো শিল্প উদ্যোক্তার সংজ্ঞা, শিল্প উদ্যোক্তার গুণাবলী, শিল্প উদ্যোক্তার শ্রেণী বিভাগ। তোমরা সবাই 16 নম্বর পেজে যাও। এখানে শিল্প উদ্যোক্তার শ্রেণী বিভাগ উল্লেখ করা আছে। আচ্ছা, এক 1.1-এর 1.3-এ দ্রষ্টব্য। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে শিল্প উদ্যোক্তার সংজ্ঞা দাও। শিল্প প্রতিষ্ঠান কাকে বলে? আমি তোমাদেরকে বলছিলাম শিল্প প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করার পরে এটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাটাই হচ্ছে আমাদেরকে শিল্প। এবং এই শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ যিনি গ্রহণ করে তাকেই শিল্প উদ্যোগ বলে। এবং এখানে বিভিন্ন মনীষীর বক্তব্য আছে বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সংজ্ঞা দেয়া আছে। ওই সংজ্ঞাগুলো যদি 2-1টা তোমরা লেখো তাহলে প্রশ্নের মান বৃদ্ধি পায় এবং তোমরা বেশি নম্বর ক্যারি করতে পারবা। আর শিল্প উদ্যোক্তার প্রকারভেদ কি কি এইখানে আলোচনা করা আছে। তো শিল্প উদ্যোক্তার প্রকারভেদ
দেখো 1.3 1.3-এ শিল্পোদ্যোক্তা শ্রেণী বিভাগ দেয়া আছে। সেইটা হচ্ছে প্রথমে বলা আছে বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতা। দ্বিতীয় শ্রেণীতে বলা আছে মালিকানা ভিত্তিক উদ্যোক্তা। তৃতীয়তে বলা আছে কারবারের ধরন ভিত্তিক উদ্যোক্তা। তা প্রথমে বৈশিষ্ট্য অর্থাৎ শিল্প উদ্যোক্তার যে ক্লাসিফিকেশন বা শিল্প উদ্যোক্তার যে শ্রেণী, আমরা প্রথমে আলোচনা করতেছি বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতার ভিত্তিতে তোমার শিল্প উদ্যোক্তার শ্রেণীবিন্যাস। তা তোমাদেরকে একটা কথা বলি, দেখো একটা টিমে যখন বিভিন্ন একটা ক্রিকেট দল যখন গঠন করা হয়, বাংলাদেশ ন্যাশনাল টিমের কথাই বলি, এইখানে কিন্তু 3 শ্রেণীর ক্রিকেটার থাকে। কয় শ্রেণীর ক্রিকেটার থাকে? 3 শ্রেণীর ক্রিকেটার থাকে। কিছু ক্রিকেটার থাকে যারা ব্যাটসম্যান, অর্থাৎ এরা শুধু ব্যাটিং করবে, এরা বোলিং করবে না। আবার কিছু কিছু থাকে হচ্ছে অলরাউন্ডার, আবার কিছু কিছু থাকে হচ্ছে তোমার বলার। অর্থাৎ বলাররা কিন্তু ব্যাটিংয়ে খুব একটা সুবিধা পায় না, যার কারণে এরা একেবারে শেষের দিকে ব্যাট করে। আর ব্যাটসম্যান হিসেবে যারা টিমে কাজ করে তারা কিন্তু কি করে? তারা কিন্তু তোমার শুরুতেই ব্যাট করে। আর অলরাউন্ডাররা সাধারণত তোমার মধ্যম সময়ে ব্যাট করে থাকে। তাহলে এই যে আমাদের একটা ক্রিকেট টিমে যেমন বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে এবং বলার আছে, ঠিক আমাদের শিল্প প্রতিষ্ঠানেও উদ্যোক্তাদের মধ্যে এরকম একটা ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে আমাদের বইয়ে 3 ধরনের ক্লাসিফিকেশন দেখা হয়েছে। একটা হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতার ভিত্তিতে উদ্যোক্তা, আর একটা হচ্ছে মালিকানা ভিত্তিক উদ্যোক্তা, আর একটা হচ্ছে কারবারের ধরন অনুসারে উদ্যোক্তা। তো আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতার ভিত্তিতে উদ্যোক্তা। দেখো কয়ে বলা আছে জীবিকা নির্বাহ উদ্যোক্তা। দেখো আমাদেরকে কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইতে হয়, অর্থাৎ আমাদের অবশ্যই কি করতে হয়? নিজের জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হইতে হয়। তাহলে আমাদের এই বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতার মধ্যে কয়ে বলা আছে জীবিকা নির্বাহ উদ্যোক্তা, অর্থাৎ একজন উদ্যোক্তা যখন তার জীবিকা নির্বাহের জন্য কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে তখন তাকে জীবিকা নির্বাহ উদ্যোক্তা বলে। তারপরে হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোক্তা। তা আত্মকর্মসংস্থান মানে কি? দেখো যে বাংলাদেশ কিন্তু একটা জনাধিক্যের দেশ, অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রচুর শিক্ষিত বেকার আছে এবং অনেকেই আমরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হই যাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করি। আবার অনেকের চিন্তা করে যে না, নিজেই কিছু করার আগে আমরা কোনো শিল্প প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি। তো যাই হোক, কিছু কিছু উদ্যোক্তা আছে তারা কি করে? আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের ক্লাসিফিকেশন শিল্প উদ্যোগের। আচ্ছা, তারপরে বলা আছে ক্ষুদ্র ব্যবসায় উদ্যোক্তা। কিছু কিছু ব্যক্তি আছে যারা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে থাকে। তো এটাও কিন্তু আমাদের জীবিকা নির্বাহের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। যেমন তোমাদের বাড়ির পাশে একটা মুদি দোকান থাকতে পারে, তোমাদের বাড়ির পাশে একটা ঔষধের ফার্মেসি থাকতে পারে, তোমাদের বাড়ির পাশে একটা পোশাক তৈরির টেইলারিং থাকতে পারে। এটাই মোটামুটি এই শ্রেণীর উদ্যোক্তার মধ্যে পড়ে। তারপরে বলা আছে সামাজিক উদ্যোক্তা। তো সামাজিক উদ্যোক্তা যে সমস্ত উদ্যোক্তা নিজ গুণাবলী ও বৈশিষ্ট্যের কারণে সুষ্ঠুভাবে কোনো প্রতিষ্ঠান সামাজিক উন্নয়নের জন্য পরিচালনা করে তাদেরকে সামাজিক উদ্যোক্তা বলা হয়। তো দেখো যে সামাজিক উদ্যোক্তা এমন এক ধরনের উদ্যোক্তা, এরা মূলত সামাজিক কল্যাণ সাধনের মাধ্যমেই নিজের প্রতিষ্ঠানটাকে কি করে? পরিচালনা করে। তা তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণে আমাদের অনলাইন মার্কেট খুব চাঙ্গা অবস্থায় আছে। আবার দেখো যেমন ধরো ফুড ভান্ডার মাধ্যমে আমরা খাবার অর্ডার করি, দারাজের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করে থাকি। তো এরা সমাজের কল্যাণের মাধ্যমেই কিন্তু কি করে? নিজের ব্যবসায়িক উদ্দেশ্য চারিতার্থ করে। তো এই ধরনের উদ্যোক্তাকেই কি বলা হয়? তারপরে ঢাকায় আছে, রংপুরে এখনও আসেনি, সেইটা হচ্ছে তোমার পাঠাও, উবাই, এই ধরনের পরিবহন সংস্থা আছে। তো এরা যদিও সামাজিক উদ্দেশ্য বা সামাজিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়, কিন্তু তারপরেও এদের কিন্তু এখানে একটা অর্থনৈতিক উদ্দেশ্য থাকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, এই ধরনের উদ্যোক্তাগুলোকে সামাজিক উদ্যোক্তা বলে। তারপরে হচ্ছে শিল্প কারখানা স্থাপন উদ্যোক্তা। কিছু কিছু উদ্যোক্তা আছে, এটা
খুবই গুরুত্বপূর্ণ শ্রেণীর এই শ্রেণীর উদ্যোক্তারা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিজের জন্যও গুরুত্বপূর্ণ, এরা কর্মসংস্থানের সৃষ্টি করে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এদের ভূমিকা অনস্বীকার্য। এরা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার এলাকায় প্রচুর পাট হয় এবং তুমি খুব সহজেই বা কম দামেই পাট সংগ্রহ করতে পারো। এখন তুমি যদি পাট থেকে বিভিন্ন ধরনের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করো এবং এটাকে বিপণনের মাধ্যমে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে পারো, তাহলে এইটাই বলা হচ্ছে তোমার শিল্প কারখানা স্থাপন উদ্যোক্তা। অর্থাৎ এখানে একদিকে যেমন তোমার অর্থনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারবা, তুমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবা এবং নিজের উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভের একটা সুযোগ পাবা। তো আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে শিল্প উদ্যোক্তা বা উদ্যোক্তা শ্রেণী বিভাগ। তো প্রথমে শিল্প উদ্যোক্তার যে শ্রেণী বিভাগ আছে তার মধ্যে আমরা প্রথম 5টা আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী ও দক্ষতার ভিত্তিতে কে শিল্প উদ্যোক্তা। এখানে 5 ধরনের উদ্যোক্তার কথা বলা আছে। এই 5টা পয়েন্ট আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পারছো। আর বইটা তোমরা স্টাডি করবা, স্টাডি করার পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে ইনশাল্লাহ ফিডব্যাক দেব। আচ্ছা, এরপরে দ্বিতীয় শ্রেণীর শিল্প উদ্যোক্তার মধ্যে আছে হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা, একক বা যৌথ উদ্যোক্তা। অর্থাৎ মালিকানার ভিত্তিতে উদ্যোক্তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমার সামনে বই আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। মালিকানা ভিত্তিক উদ্যোক্তা 2 ভাগে ভাগ করা যায়। ক হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা, আর খ হচ্ছে একক ও যৌথ উদ্যোক্তা। তো আমাদের বইয়ে যেভাবে লেখা আছে আমি তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করি, সবাই মনোযোগী থাকো। সেটা হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা। মালিকানা ভেদে শিল্প উদ্যোগ সরকারি ও বেসরকারি উদ্যোগ হিসেবে দেখা যায়। শিল্প উদ্যোগ সাধারণত একটি বেসরকারি কার্যকলাপ হলেও উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগেও প্রসার লাভ করেছে। যেসব দেশে বৈদেশিক মূলধনের অভাব এবং ব্যক্তিগত পর্যায়ে শিল্পোদ্যোক্তার স্বল্পতা রয়েছে, সে সকল দেশে অবকাঠামোগত সুযোগ সুবিধা ও শিল্পোন্নয়নে রাষ্ট্রের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের সেক্টর কর্পোরেশন আরও কিছু সংখ্যক সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, শিল্প প্রতিষ্ঠান যেমন সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হইতে পারে, পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও প্রতিষ্ঠিত হইতে পারে। সাধারণত যে সকল দেশ মিশ্র অর্থনীতির দেশ, সে সকল দেশে সরকারি শিল্প উদ্যোগের পাশাপাশি ব্যক্তি শিল্প উদ্যোগও দেখা যায়। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবো। দেখো, বিআরটিসি, বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা এমন একটা সংস্থা, এটা সরাসরি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের নিজস্ব একটা শিল্প সংস্থা। একটু চিন্তা করি, দেখো তো ভাই, বাংলাদেশের রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বা ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য আমরা কি সবসময় বিআরটিসি ব্যবহার করি? প্রশ্নের উত্তর হচ্ছে না, কেননা ব্যক্তি উদ্যোগেও কিছু শিল্প প্রতিষ্ঠান বা পরিবহন সংস্থা আমাদের দেশে কাজ করে। যেমন হানিফ এন্টারপ্রাইজ, এটা কিন্তু সরকারি পরিবহন সংস্থা নয়। তারপরে এসআর, আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকায় যায়, এটা খুবই পপুলার একটা গাড়ি। এছাড়া আমাদের রংপুরেরও একজন শিল্প উদ্যোক্তা আছে, সেটা হচ্ছে আগমনী এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ। এগুলা কিন্তু ব্যক্তিগত উদ্যোগের শিল্প প্রতিষ্ঠান বা পরিবহন সংস্থা। আর সরকারি সংস্থা কি? সরকারি সংস্থা হচ্ছে তোমার বিআরটিসি, অর্থাৎ বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন। তাহলে মালিকানার ভিত্তিতেও শিল্প উদ্যোগকে 2 ভাগে ভাগ করা যায়, সরকারি এবং বেসরকারি। আরেকটা আছে হচ্ছে একক ও ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ। শিল্প উদ্যোগে আবার একক ও ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ হিসেবে বিভক্ত করা যায়। সরকারের সামগ্রিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা পারিবারিক বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নকে একক শিল্প উদ্যোগ বলা যায়। এভাবে কারিগরি নীতির মাধ্যমে ভাগ্যবান শিল্প সমৃদ্ধ পরিবার সৃষ্টির ফলে একটি অনগ্রসর অর্থনীতিতে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। যেসব দেশে উন্নয়নের ব্যাপক অংশ জুড়ে উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি বিষয়টি জড়িত থাকে, সেখানে ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ সৃষ্টির প্রয়োজন সর্বাধিক। এ ধরনের ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ কৌশল দেশের বিদ্যমান সম্পদের ব্যবহারের মাধ্যমে বেকার ও অর্ধ বেকারদের
কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। বাংলাদেশে প্রকট বেকার সমস্যার প্রেক্ষাপট ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ আবশ্যক। আচ্ছা দেখো, আমরা শিল্প উদ্যোগ কিন্তু কি করতে পারি, এককভাবে স্থাপন করতে পারি, আবার একাধিক ব্যক্তির সমন্বয়ে ব্যাপকভাবে স্থাপন করতে পারি। দেখো, একজন ব্যক্তির তদারকি সামর্থ্য কম থাকে, অর্থাৎ আমি এককভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করলে আমার কিন্তু কি আছে, সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আমার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ অথবা আমার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন দৈনন্দিন কার্যাবলী যথাযথভাবে সম্পাদিত হচ্ছে কি না, এটাকে কিন্তু আমরা কি করতে পারি না, এটাকে আমি সর্বত্র সক্রিয়ভাবে তদারকি করতে পারবো না। যার কারণে একক শিল্প প্রতিষ্ঠান বা একক প্রচেষ্টায় তোমার শিল্প প্রতিষ্ঠানগুলা আয়তনের দিক থেকে ছোট হয় এবং এখানে কর্মসংস্থানের সুযোগও কম থাকে। তাহলে আরেকটা কি বলা হচ্ছে, ব্যাপক ভিত্তিক শিল্প উদ্যোগ। কিন্তু আমরা যদি সরকারি বেসরকারি উদ্যোগ অথবা বিভিন্ন সংস্থার সমন্বয়ে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করি, তাহলে কিন্তু অত্যন্ত বড় পরিসরে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব, যেখানে ব্যাপক পরিমাণ পণ্য উৎপাদন হবে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইভাবে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং মাথাপিছু আয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ একটা দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। তো শিল্প উদ্যোক্তা ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগের সর্বশেষ যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কারবারের ধরন অনুসারে শিল্প উদ্যোক্তা। দেখো, শিল্প উদ্যোক্তা, বাণিজ্যিক উদ্যোক্তা, সেবামূলক উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা। তো আসলে তোমাদের এই এন্টারপ্রেনারশিপ বা শিল্প উদ্যোগ এই সাবজেক্টটা পড়াইতে গেলে শিল্প ঘুরে ফিরে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন পয়েন্টগুলোতে আসে। তা তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, শিল্প কাকে বলে। শিল্প হচ্ছে প্রকৃতি থেকে সংগৃহীত কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। যেমন পাটের আঁশ থেকে আমরা যদি দড়ি তৈরি করি, সেটা একটা শিল্প। পাটের আঁশ থেকে আমরা যদি শপিং ব্যাগ তৈরি করি, সেটাও একটা শিল্প। পাটের ব্যাগ থেকে আমরা যদি চট বা ছালা তৈরি করি, সেটাও একটা শিল্প। সাম্প্রতিক সময়ে পাটের আঁশ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শোপিস, এবং আমি রিসেন্টলি একটা প্রতিবেদনে দেখলাম যে পাটের আঁশ থেকে স্যান্ডেল তৈরি করা হচ্ছে। তো যাই হোক, শিল্প আসলে কি করে, শিল্প হচ্ছে আমাদের কাঁচামালকে রূপদান করে, অর্থাৎ প্রক্রিয়াকরণের মাধ্যমে এটা মানুষের কাছে ব্যবহার উপযোগী অথবা অধিকতর ব্যবহার উপযোগী করে তোলা যায়। তো এইখানে আমাদের শিল্প উদ্যোক্তার সর্বশেষ ক্লাসিফিকেশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। শিল্প উদ্যোক্তা অর্থাৎ একজন উদ্যোক্তা যদি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে তখন তাকে শিল্প উদ্যোক্তা বলে, এবং শিল্প উদ্যোক্তা কিন্তু আমাদের যে কোনো দেশের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তার ভূমিকা অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং কারবারি প্রতিষ্ঠানের থেকে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে কিন্তু শিল্প প্রতিষ্ঠানেই আমাদের ব্যাপক পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় এবং একজন ব্যক্তি তার সৃজনশীলতা প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে শিল্প। তো বইয়ে যেভাবে লেখা আছে আমি তোমাদেরকে, যেহেতু তোমরা বই থেকে পড়বা এবং পড়তে গিয়ে যেন তোমরা বিষয়টাকে সহজে অনুধাবন করতে পারো, অথবা আমার ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টকে বোঝার পরে তুমি যেন সহজেই প্রশ্নটা মুখস্থ করে ফেলতে পারো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এইখানে আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে শিল্প উদ্যোক্তা যে সমস্ত উদ্যোক্তা রাষ্ট্রীয় সম্পদের রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার উদ্দেশ্যে কারবার বা শিল্প প্রতিষ্ঠান গঠন করে থাকে তাদেরকে শিল্প উদ্যোক্তা বলে। তা আলটিমেটলি আমি কিন্তু এই বিষয়টা তোমাদের সেই প্রথম ক্লাস থেকেই বলতেছি যে প্রকৃতি মানে কি, বাংলাদেশে মনে করো তেল আছে, গ্যাস আছে, তারপরে বাংলাদেশে বিভিন্ন প্রকার বনজ সম্পদ আছে। তো এগুলা তো রাষ্ট্রীয় সম্পদ, মোটামুটি এগুলা থেকেই কিন্তু আমরা কি করি, কাঁচামাল সংগ্রহ করি এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তুলি। তো যাই হোক, এখানে তোমাদের বইয়ে আলটিমেটলি হুবহু একইভাবে পয়েন্টটাকে এক্সপ্লেন করা আছে। আশা করি তোমরা এটা সহজেই মুখস্থ করে ফেলতে পারবা। ক্ষয়ে বলা আছে বাণিজ্যিক উদ্যোক্তা। এখন প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক উদ্যোক্তা এ ধরনের উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বন্টন প্রণালীর প্রতিনিধি হিসেবে কাজ করে।
এরা উৎপাদকের নিকট হতে ব্যাপক হারে পণ্য ক্রয় করে এবং ভোক্তাদের নিকট বিক্রয় করে। খুচরা ও পাইকারি ব্যবসায়ী এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটা জিনিস চিন্তা করি দেখো তো, তোমাদের বাসায় কী সাবান ব্যবহার করে? মনে করো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের লাক্স সাবান ব্যবহার করে। তাহলে এই সাবানটা উৎপাদিত হয় যেখানে, সেটাকে আমরা শিল্প প্রতিষ্ঠান বলতেছি। কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য ভোক্তাদের হাতে কিভাবে পৌঁছায়? তুমি কি ইউনিলিভার থেকে লাক্স সাবান কেনো, নাকি তোমার বাড়ির পাশের দোকান থেকে লাক্স সাবান কেনো? নিশ্চয়ই বাড়ির পাশের থেকে লাক্স সাবানটা কেনো। তা এটা কিন্তু একটা নির্ধারিত চেইন মেনটেন করে তোমার হাতে পৌঁছায়। যেমন তোমাকে আমি উদাহরণ দিচ্ছি যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিভিন্ন বিভাগীয় শহরে কি করছে, একজন বা দুইজন এজেন্ট দিছে। প্রত্যেক এজেন্ট কি করছে, জেলা শহরগুলোতে 10 থেকে 15 জন করে ডিলার দিছে। ডিলার আবার কি করছে, ডিলার আবার বিভিন্ন উপজেলা বা থানা ভিত্তিক তারা কি করে, তোমার পাইকার নিয়োগ করে। পাইকার আবার কি করে, রিটেইলার অর্থাৎ বিভিন্ন মুদি দোকানে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে একটা শিল্প প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য বেশ কিছু মিডলম্যান আছে, যাদেরকে মধ্যস্থতাকারী বলা হয়। অর্থাৎ যারা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত, তারা পণ্য উৎপাদন করে না, বরং উৎপাদনকারীর কাছ থেকে ব্যাপক পরিমাণে পণ্য ক্রয় করে এবং এটা তার থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে। তাহলে কি হলো, শিল্প প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসলো এজেন্টের কাছ থেকে, এজেন্টের কাছে, এজেন্টের কাছ থেকে আসলো ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে আসলো হোলসেলারের কাছে, হোলসেলার থেকে রিটেইলার, দেন কাস্টমার। দ্যাট মিন্স ইউ। কাস্টমার কাকে বলে, ভোক্তা কাকে বলে? আশা করি জানো তোমরা, ভোক্তা হচ্ছে যে ভোগ করে। অর্থাৎ দেখো, শিল্প প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করছে, উদ্দেশ্য বিক্রি করে দেওয়া, ভোগ করা নয়। এজেন্ট পণ্য ক্রয় করছে, উদ্দেশ্য কি, পণ্য ভোগ করা নয়, পণ্য বিক্রি করে দেয়া। হোলসেলার বা পাইকারি পণ্য উৎপাদন করছে, পণ্য ক্রয় করছে, উদ্দেশ্য বিক্রি করে দেয়া। রিটেইলার বা খুচরা ব্যবসায়ী পণ্য ক্রয় করছে, উদ্দেশ্য বিক্রি করে দেয়া। কিন্তু আমি পলাশ এবং তোমরা সবাই লাক্স সাবান বা বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করি কি উদ্দেশ্যে, ভোগ করার উদ্দেশ্যে। তাহলে বাণিজ্য যারা করে তারা পণ্য উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং উৎপাদিত পণ্য হস্তান্তরের মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক উদ্দেশ্য কি করে, অর্জন করে থাকে। এরপরে বলা আছে সেবামূলক কাজ। যে সকল উদ্যোক্তা মানুষের কল্যাণমূলক এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে সেবাকর্ম ও সেগুলো বিতরণের মাধ্যমে কারবার গঠন করে তাকে সেবামূলক পরিবেশ বা উদ্যোক্তা বলে। এটাকে ইংরেজিতে বলা হয় সার্ভিস কনসার্ন। কি বলা হয় ভাই? সার্ভিস কনসার্ন। দেখো, আমাদের রংপুর শহরে একটা সিনেমা হল আছে, নাম হচ্ছে শাপলা টকিজ। এরা ব্যবসা করে, অবশ্যই এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এরা কি পণ্য বিক্রি করে? এরা কিন্তু পণ্য বিক্রি করে না, এরা সেবা বিক্রি করে। একটু আগে আমি তোমাদেরকে হানিফ এন্টারপ্রাইজের কথা বলছি, তো হানিফ এন্টারপ্রাইজ এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু এরা কি পণ্য উৎপাদন করে বিক্রি করে? এরা সেবা বিক্রি করে। এখন মনে করো একজন লয়ার বা আইনজীবী, এরা কি বিক্রি করে? এরাও কিন্তু আইন ব্যবসা করে, কিন্তু পণ্যের ব্যবসা করে না। এরা কিসের ব্যবসা করে? সেবার ব্যবসা করে। তো যাই হোক, এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের উদাহরণ। তো তোমাদের শিল্প উদ্যোক্তার ক্রাইটেরিয়া এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে তোমাদের বইয়ে যে বিষয়গুলো আছে এটার থেকে তোমরা যদি 10% অর্জন করো বা পড়ো, সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় 80% মার্কস ক্যারি করবা। কিন্তু তোমার জ্ঞান অর্জনের জন্য এবং তোমার ব্যক্তিত্বের বিকাশের জন্য তোমাদের অবশ্যই মোটামুটি টপিকগুলো রিডিং হইলেও একবার করে পড়া দরকার। এতে তোমাদের কি হবে, তোমাদের কর্মস্থলে ঢোকাটা সহজ হয়ে যাবে এবং তোমাদের জ্ঞানের পরিধি বিস্তৃতি লাভ করবে। তো যাই হোক, আমরা অলরেডি রচনামূলক প্রশ্নগুলো তো শেষ করে ফেলছি। তো আজকে তোমাদের 1 নম্বর প্রশ্ন বলে দিছি। 1 নম্বর প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। 4 নম্বর প্রশ্নটা কিন্তু 2 নম্বর প্রশ্নটা কিন্তু আচ্ছা 4 নম্বর প্রশ্নটাও আমি তোমাদের আলোচনা করে দিছি। আচ্ছা, তোমরা কাজ করো, 4 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়ে নাও। আচ্ছা, এখন 1 নম্বর এবং 4 নম্বর আমাদের হয়ে গেছে 2 নম্বর। তা দেখো, একটা প্রশ্ন কিন্তু আর একটা প্রশ্নের জন্য সহায়ক ভূমিকা রাখতেছে। অর্থাৎ
আমরা যদি একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা প্রয়োজন এইটা যদি আমরা পড়ি, এখানকার বেশ কিছু পয়েন্ট কিন্তু একজন শিল্প উদ্যোক্তার কার্যাবলীর মধ্যে আছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটাতেও আছে। তো আমাদের হাতে এখনও মোটামুটি 17 মিনিট সময় আছে। আমি এই অধ্যায়টা ইনশাল্লাহ আজকে শেষ করে দেব। তো তোমাদের এই 2 নম্বর প্রশ্নটা আমি আজকে কিছুটা আলোচনা করে দিই। কিছুটা মানে পুরাটাই আলোচনা করে দেওয়া যাবে, যেহেতু তোমরা 1 নম্বর আর 4 নম্বর প্রশ্ন তোমরা আলোচনা করে দিছি। সুতরাং 2 নম্বর প্রশ্ন খুব কম সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তা এটা তোমরা টপিক নাম্বার 1.6 অর্থাৎ 1.6 এইটা দেখতে পারো, এইটাই দেখো 1.6। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 19 নম্বর পেজ। উন্নয়নশীল দেশের শিল্প উদ্যোক্তা বা উদ্যোক্তার কাজ। দেখো, শিল্প উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়, অর্থাৎ একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার পরে শিল্প উদ্যোক্তা যদি বসে থাকে এবং তাহলে কিন্তু শিল্প প্রতিষ্ঠানটা কি হবে না, শিল্প প্রতিষ্ঠানটা সফলতা অর্জন করতে পারবে না। শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য শিল্প প্রতিষ্ঠান স্থাপনকারী বা উদ্যোক্তাকে নানাবিধ কর্মকাণ্ড কি করতে হয়, কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এবং শিল্প উদ্যোক্তা যদি তার শিল্প প্রতিষ্ঠানটাকে সফল করার জন্য তার নির্ধারিত কার্যাবলী যথাযথভাবে সম্পাদন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার শিল্প প্রতিষ্ঠানটা আলোর মুখ দেখবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে। তো শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের যে কাজ আছে, সেই কাজগুলো তোমাদের এখানে পয়েন্ট আকারে দেয়া আছে, পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি। শুরুতেই বলা আছে, উন্নয়নশীল দেশের শিল্প প্রতিষ্ঠানে ব্যবসায়ের অগ্রগতির জন্য একজন উদ্যোক্তাকে বহুবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। এসব কার্যাবলী সুষ্ঠু ও কার্যকরীভাবে গ্রহণ ও সমাপ্ত করার মাঝেই নির্ভর করে কারবারের সত্যিকারের সফলতা। অর্থাৎ আমি একটু আগে যা বললাম আলটিমেটলি তাই লেখা আছে যে একজন শিল্প উদ্যোক্তা যদি তার কার্যাবলীগুলোকে যথাযথভাবে সুসম্পন্ন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে কী করতে পারে, তার শিল্প প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত বা স্থায়িত্ব বৃদ্ধি করতে পারে। আচ্ছা, 1 নম্বরে বলা আছে ব্যবসায় উদ্যোগ গ্রহণ, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান অবশ্যই একটা ব্যবসায় প্রতিষ্ঠান, যেহেতু পণ্য উৎপাদন করে এরা বিক্রি করবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, সুতরাং এটা অবশ্যই একটা ব্যবসায় প্রতিষ্ঠান। তো একটু চিন্তা করে দেখো, একজন উদ্যোক্তাকে সবার আগে ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ করতে হয়। এখন মনে করো তোমার হাতে কিছু পরিমাণ টাকা আছে, এই টাকা দিয়ে তুমি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবা। এর জন্য তোমাকে কি ধরনের ব্যবসা করবা? তুমি তোমার বাড়ির পাশে একটা ফার্মেসির দোকান দিবা, নাকি একটা টেইলারিং দোকান দিবা, নাকি একটা তোমার বুটিক্সের দোকান দিবা, নাকি একটা মুদি দোকান দিবা, নাকি একটা শপিং মল দিবা? অর্থাৎ তোমার হাতে যে পরিমাণ টাকা আছে এবং তুমি যে এরিয়ায় বাস করো, আমি যদি আমার বাড়ির পাশে একটা তোমার দেই, কি যেন বলে, একটা চাইনিজ রেস্তোরাঁ দেই, নিশ্চয়ই সেটা চলবে না। এবং এটা যদি আমাদের রংপুরের কাছারি বাজারে হয়, অথবা ধাপে হয়, অথবা জাহাজ কোম্পানির মোড়ে হয়, সেক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু আমার বাড়ির পাশে আমি যদি একটা মুদি দোকান স্থাপন করি অথবা একটা ঔষধের ফার্মেসি দেই, তাহলে কিন্তু এটা চলবে। তাহলে একজন উদ্যোক্তার যে গুরুত্বপূর্ণ কার্যাবলী আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে তার ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ করা, অর্থাৎ কোন ধরনের ব্যবসায় করে তার জন্য সফলতা অর্জন করা সম্ভব, সেদিকে খেয়াল রেখে তাকে কি করতে হবে, শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এরপরে বলা আছে ব্যবসায়ের জন্য সঠিক প্রযুক্তি নির্বাচন। দেখো, তোমার শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এবং বিজ্ঞানের অবদান প্রত্যেকটা ক্ষেত্রে অনস্বীকার্য, যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী সেই ব্যবসা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। তো তোমাদেরকে এইখানে যেটা বলা আছে সেইটা হচ্ছে যে তোমাদের যেমন একটা উদাহরণ দেই, যে একটা মুদি দোকানে আগে কিন্তু শিলপাল্লা ব্যবহার করা হতো, সম্প্রতি এটাতে কিন্তু ওয়িং স্কেল আছে, অর্থাৎ
ইলেকট্রিসিটির দ্বারা একটা ডিজিটাল পাল্লা তৈরি হয়েছে, তোমরা এটা সবাই দেখছো। তো প্রত্যেক ধরনের শিল্প প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তোমার প্রযুক্তি ব্যবহার করা হয় এবং একজন উদ্যোক্তার কাজ হচ্ছে কোন ধরনের প্রযুক্তিতে সে তার ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করবে, এই ধরনের প্রযুক্তিগত সিদ্ধান্ত তাকে নিতে হয়। ক্ষয়ের পরে গয়ে বলা আছে ব্যবসায় সংগঠন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ধারণ করা। দেখো, মূলধনকে ব্যবসায়ের রক্ত বলা হয়, এটা কমার্সের একটা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের সম্পূর্ণ শরীরে যেমন ব্লাড সার্কুলেট হচ্ছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগে কিন্তু কি পর্যাপ্ত পরিমাণ মূলধনের প্রয়োজন হয় এবং মূলধনের স্বল্পতার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান কি অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। সুতরাং একজন উদ্যোক্তাকে পর্যাপ্ত পরিমাণ না, প্রয়োজনীয় পরিমাণ মূলধনের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, এরপরে বলা আছে সরকারের শিল্পনীতি, শ্রমনীতি, করনীতি, আমদানি ও রপ্তানি নীতি ইত্যাদি সম্পর্কে বিচার বিশ্লেষণ করা উদ্যোক্তার কাজ। দেখো, যে প্রত্যেক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়, এরা কিন্তু বিভিন্ন ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের কার্যাবলী কি করে, মনিটরিং করে। আমি যদি একটা ইটের ভাটা করতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এখন তারা যদি দেখে যে আমি যে এলাকায় ইটের ভাটা করতে চাই এটা আবাসিক এলাকা এবং এখানে যথেষ্ট জনবসতি আছে, তারা কিন্তু আমাদেরকে কি করবে না, অনুমোদন দেবে না। তা উদ্যোক্তাকে কি করতে হবে, উদ্যোক্তাকে সরকারের শিল্পনীতি, শ্রমনীতি, আচ্ছা কর নীতি, শ্রমনীতির বিষয়টা তোমাদেরকে একটু বোঝানো যায় যে দেখো, আমাদের নাবালক কোনো ছেলেকে কিন্তু শিল্প প্রতিষ্ঠানে আমরা কাজ করতে দেব না, মানে দেওয়া বাংলাদেশের আইন অনুযায়ী নাবালিক কোনো শিশু অবশ্যই শিল্প প্রতিষ্ঠানে কাজ করবে না। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে একজন উদ্যোক্তাকে লক্ষ্য রাখতে হবে যে তার শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কেউ নাবালক আছে কিনা। তো এই বিষয়গুলো আসলে অনেক ব্যাখ্যা করার বিষয়, তো তোমরা সংক্ষেপে এগুলো মনে রাখার চেষ্টা করবা, এতে তোমাদের প্রশ্নটাকে তোমরা মানসম্মত করতে পারবা। আচ্ছা, 9 নম্বরে বলা আছে ব্যবসায়ের স্থান নির্বাচন। অলরেডি এটা আমি তোমাদেরকে আলোচনা করাই দিছি যে ব্যবসায়ের স্থান নির্বাচন অর্থাৎ তোমাদেরকে দেখতে হবে তোমরা যে ধরনের ব্যবসায়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাও, অথবা একজন উদ্যোক্তাকে বুঝতে হবে যে কোন ধরনের জায়গায় কি ধরনের ব্যবসা চলবে। তো ব্যবসার অবস্থান নির্ধারণ করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন তোমাদেরকে আমি একটা কথা বলি, একটু আগে আমি একটা উদাহরণ দিছি ইটের ভাটা। দেখো, ইটের ভাটায় তুমি ইট তৈরি করলা এবং এগুলাকে তুমি বহনের জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই ইটের ভাটায় যেন সহজেই 2-1টা ট্রাক ঢুকতে পারে বা যাওয়া আসা করতে পারে সেই স্কোপটা তোমাকে রাখতে হবে। তুমি এমন একটা জায়গায় ইটের ভাটা দিলা যেখানে কোনো ট্রাক ঢোকার ব্যবস্থা নাই, তাহলে নিশ্চিত থাকো যে তোমার ইটগুলা বিক্রি করা খুব কঠিন হয়ে যাবে এবং তোমার ব্যবসায় প্রতিষ্ঠানটা বা শিল্প প্রতিষ্ঠানটা কি উন্নতি করতে পারবে না। ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। দেখো, আমরা একটা প্রশ্ন পড়ছিলাম, আমি যদিও অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট কিন্তু তারপরে আমার সাবসিডিয়ারি হিসেবে ব্যবস্থাপনা ছিল। তো ওইখানে একটা প্রশ্ন আমরা পড়ছিলাম ব্যবস্থাপনা সার্বজনীন। তো ব্যবস্থাপনা সার্বজনীন মানে কি, মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কি করতে হয়, ব্যবস্থাপনার আশ্রয় নিতে হয়, যার কারণেই বলা হচ্ছে ব্যবস্থাপনা সার্বজনীন। ঠিক একজন উদ্যোক্তাকেও কি করতে হয়, 20 নম্বর পেজে তোমাদের এটা আছে, একজন উদ্যোক্তাকেও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকতে হয়। অর্থাৎ একজন উদ্যোক্তাকে যাবতীয় প্রকার ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পন্নের মাধ্যমেই তাকে শিল্প প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা করতে হয়। তাহলে এখানে আবার তোমাদের পয়েন্ট আকারে দেয়া আছে 2 নম্বরটা, ক, খ, গ, ঘ এভাবে চ পর্যন্ত দেয়া আছে। তো আমি তোমাদের ক নম্বরটা আলোচনা করতেছি। আচ্ছা, কারবারের উদ্দেশ্য স্থাপন, অর্থাৎ একজন শিল্প উদ্যোক্তার যে ব্যবস্থাপকীয় কার্যাবলী আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারবারের উদ্দেশ্য স্থাপন। আচ্ছা, কারবারের সঠিক উদ্দেশ্য এবং তার সাথে সংশ্লিষ্ট বিভাগসমূহের উদ্দেশ্য সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হয়। তারপরে নীতি নির্ধারণ, উদ্যোক্তাকে কারবারের ক্রয় বিক্রয় ও শ্রমিক কর্মী ইত্যাদির ক্ষেত্রে নীতি নির্ধারণ করতে হয়। অর্থাৎ শ্রমিক কর্মীরা কোন নিয়ম অনুযায়ী কাজ করবে
অর্থাৎ কর্মকর্তারা কোন নিয়ম অনুযায়ী কাজ করবে এটাই হচ্ছে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন। আচ্ছা, অর্থাৎ প্রত্যেক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে। আচ্ছা, সাংগঠনিক কাঠামো নির্ধারণ। ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা উদ্যোক্তার ব্যবস্থাপনা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, উদ্যোক্তাকে শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তৃত্ব স্থির করতে হয় এবং সামঞ্জস্যতা রক্ষা করতে হয়। অর্থাৎ এটাকে প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম বলে, অর্থাৎ কার আন্ডারে কে কাজ করবে এবং কে তার কাজের জন্য কার কাছে জবাবদিহি করতে হবে, এই ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড স্থাপন করাটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা উদ্যোক্তার কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থাৎ কর্মসম্পাদনের যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যদি সংগঠিত হয়, এই ত্রুটি বিচ্যুতিগুলো যেন না হয় এগুলো নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ উদ্যোক্তাকে গ্রহণ করতে হয়। 6 নম্বরে বলা আছে নির্দেশনা, প্রেরণা ও সমন্বয় সাধন। বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে কি করতে হয়, কাজকর্মের ক্ষেত্রে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে তার জন্য সমন্বয় সাধনের প্রয়োজন হয় এবং কর্মীদেরকে প্রেরণার মাধ্যমে বা প্রেষিত করার মাধ্যমে কর্ম সম্পাদনে বা গুণগত পণ্য উৎপাদনে তাদেরকে সক্ষম করে তোলা হয় এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় কিভাবে কোনো একটা প্রতিষ্ঠান কাজ করবে। 3 নম্বরে বলা আছে অর্থ সংস্থান। দেখো, একজন শিল্পোদ্যোক্তার গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে অর্থ সংস্থান। ওই যে মূলধন সরবরাহের পরে অর্থ সংস্থানের বিষয়টা কেন আসলো বা কেন এটা গুরুত্বপূর্ণ। দেখো, মালিক কর্তৃক কারবার বা শিল্প প্রতিষ্ঠানে প্রদত্ত টাকাকেই মূলধন বলে, কিন্তু অনেক সময় ব্যবসায় বিস্তৃতি লাভ করার কারণে মালিক কর্তৃক প্রদত্ত মূলধনের স্বল্পতা দেখা দেয়। সেই ক্ষেত্রে মালিককে কি করতে হয়, তৃতীয় কোনো উৎস থেকে তোমার অর্থের ব্যবস্থা করতে হয়, যেমন ব্যাংক লোন করতে হয় অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে লোন নিতে হয়। এটাকেই অর্থ সংস্থান হিসেবে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে বাজারজাতকরণ। দেখো, একটা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্যগুলোকে বাজারজাতকরণের মাধ্যমেই তার চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম। আমরা আমাদের শিল্প প্রতিষ্ঠানে আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে পণ্য উৎপাদন করতেছি এবং খুবই গুণগত মানের পণ্য উৎপাদিত হচ্ছে, কিন্তু আমরা মার্কেটে পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারি নাই। অর্থাৎ আমাদের বিপণন প্রক্রিয়া বা মার্কেটিং সিস্টেমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বা আমাদের শিল্প প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনবে না। এরপরে বলা আছে বাজারজাত। 5 নম্বর পয়েন্টে বলা আছে অফিস সংক্রান্ত কার্যাবলী। দেখো, একটা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন সংক্রান্ত কার্যাবলী কি হয়, পরিচালিত হয়। এখন উৎপাদিত কার্যাবলী বিপণন সংক্রান্ত যাবতীয় প্রকার সিদ্ধান্ত বা যাবতীয় প্রকার পরিকল্পনা প্রণয়ন করা হয় হচ্ছে অফিসে। তা অফিস পরিচালনা করার জন্য আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো বিবেচনা রাখতে হয়। তাহলে আমাদের একজন উদ্যোক্তাকে তার অফিসে যে সকল কার্যাবলী সম্পাদন করা হবে এগুলা কিভাবে সম্পাদন করা হবে এবং এগুলা যেন সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে সম্পাদন করা হয়, এই বিষয়গুলো এই ক্ষেত্রে সম্পন্ন করা হয়। এরপরে বলা হচ্ছে ঝুঁকি বহন। দেখো, আমাদের কমার্সে একটা কথা আছে, মুনাফা হচ্ছে ঝুঁকি বহনের পুরস্কার। অর্থাৎ আমাদের ঝুঁকি গ্রহণ না করলে কি হয় না, মুনাফা অর্জন করা যায় না। অর্থাৎ আমরা যদি লাভ হবে না লস হবে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে, আমাদের শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানটা কি হইতে পারে, সমস্যার সম্মুখীন হইতে পারে। অর্থাৎ মুনাফাকে বলা হয় ঝুঁকি বহনের পুরস্কার। অর্থাৎ একজন উদ্যোক্তাকে অবশ্যই ঝুঁকি বহনের জন্য কি করতে হবে, মানসিকভাবে সামর্থ্যবান হইতে হবে। অর্থাৎ ঝুঁকি বহনের সামর্থ্য যদি তার না থাকে, সেই ক্ষেত্রে সে কী করতে পারবে না, তার ব্যবসায়ে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হবে না। এরপরে বলা আছে গবেষণা ও উন্নয়ন। দেখো, মানুষ প্রতিনিয়তই পরিবর্তনশীল, বিশেষ করে মানুষের রুচির পরিবর্তন সবসময়ই ঘটে। আমরা এই বিভিন্ন ধরনের পণ্য বা আধুনিক পণ্যে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলছি। অর্থাৎ দেখো, প্রত্যেক বছরই ঈদে কিন্তু আমাদের শার্ট প্যান্ট এবং পাঞ্জাবিতে নিত্য
মানে নতুন নতুন ডিজাইনের আবির্ভাব ঘটতেছে। অর্থাৎ মানুষ যেহেতু রুচির পরিবর্তনশীল এবং মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য এগুলো শিল্প প্রতিষ্ঠানেই তৈরি করা হয়ে থাকে, তাই শিল্পের উদ্যোক্তার কার্যাবলীর মধ্যে একটা অন্যতম প্রধান কার্যাবলী হচ্ছে তার গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে তার শিল্প প্রতিষ্ঠানে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা এবং নতুন নতুন পণ্য বিপণনের ব্যবস্থা করা, যাতে জনগণের পরিবর্তিত রুচি এবং চাহিদা অনুযায়ী তার শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের যোগান কি থাকে, সীমিত না হয়ে পড়ে, অর্থাৎ যথাযথভাবে সে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে সক্ষম থাকে। তো তোমাদের এই যে অধ্যায়, এই অধ্যায়টা আমি তোমাদের সাজেশন দিয়ে দিছি অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক। আলটিমেটলি আমি যা দিছি তোমরা তোমাদের মিড টার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবা। অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে একটা ভালো সার্টিফিকেট অর্জনে সক্ষম করে তোলো, কেননা জব মার্কেটে তোমার সার্টিফিকেটটা যত হেলদি হবে তুমি তত বেশি ভালো চাকরির সুযোগ পাবা এবং জীবনটাকে উপভোগ করার জন্য একটা বলিষ্ঠ অর্থনীতির কোনো বিকল্প নাই। তো ভবিষ্যৎ জীবনটাকে উপভোগ করার জন্য অবশ্যই ভালো সার্টিফিকেট অর্জন করো এবং ভালো কর্মময় জীবনের দিকে আগায় যাও। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি সবাই ভালো আছো। আমরা পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা ক্লাস করতেছে না তাদেরকে ক্লাস করার জন্য বলো, আর সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলো। খুদা হাফেজ।